বাবা রুমে ওকে দিল। তের বাবা বেডে শুয়ে শুয়ে টিভি নিউজ দেখছে। তে ধীরে ধীরে রুমের ভিতরে ঢুকলো। তের বাবা তেকে দেখে স্নিগ্ধ হেসে তার পাশে বসার জন্য ইশারা দিল। তে বাবার পাশে গিয়ে বসলো। টিভিতে তাকাতেই চমকে উঠলো, কারণ টিভিতে জাঙ্কুকের লাইভ টক শো চলছে, যেখানে তাকে এটা সেটা জিজ্ঞেস করা হচ্ছে। সেও বিজ্ঞ মানুষের মতো সবকিছু সুন্দরভাবে উত্তর দিচ্ছেন। সবকিছু এত সুন্দর করে যে হ্যান্ডেল করতে জানে তা সত্যি থেকে মুগ্ধ করলো। এক পর্যায়ে ভাষ্যকরের একটা প্রশ্নে বিদ্যুতের ঝটকা খেলো। হেলে দুলে বিছানায় ঠিক হয়ে বসলো। মিস্টার জিয়ন জাঙ্কুক, নামের মতোই আপনার ক্যারিয়ার উজ্জ্বল। বলা হয়ে থাকে না, বরং সত্যি ইয়াং জেনারেশনের মাঝে আপনি আইডল। আপনার কাছে কর্মে জনগণ মুগ্ধ। তবে আমার সহ জনগণের একটি প্রশ্ন নির্দুনিয়ায় উত্তাল। দুদিন আগে একটা ভিডিও নিউজ ফিডে বারবার দেখাচ্ছিল। 30 সেকেন্ডের একটি ভিডিওতে আপনার রক্ত ভরা হাত একটি মেয়ের হাত ধরে রেখেছে, আর আপনি সহ মেয়েটি গাড়িতে উঠছেন। আমার প্রশ্ন, রেস্টুরেন্টে কি হয়েছিল? মেয়েটি কে? আপনার হাতে রক্ত কাটছিল। তাছাড়া আপনার মতো এমন একজন নেতা যদি পাবলিক প্লেসে কন্ট্রোল হারিয়ে ফেলে, তাহলে সাধারণ মানুষের মধ্যে জাঙ্কুক তাকে হাতের ইশারায় থামতে বললেন। ঠোঁটে মুচকি হাসি রেখে শীতল চোখে তার দিকে তাকিয়ে আছে। ক্যামেরাম্যানও ফোকাসটা জাঙ্কুকের দিকে রেখেছে। এমন অবস্থায় শান্ত আছে জাঙ্কুক। এদিকে উত্তেজিত হয়ে পড়েছে তে। জাঙ্কুক এটা সামাল দেবে কি করে, এটাই ভাবছে সে। তে মোবাইল দেখছে। ঘটনাটা নির্দুনিয়ায় কত রঙের রং ছড়িয়েছে। কেউ কেউ তো নেগেটিভ কথাও বলেছে, কিন্তু জাঙ্কুক নীরব, যেন কিছুই হয় নাই, নিতান্তই দুধ ভাতের নাই। তের বাবা দিকে তাকালো। তার বাবা একদিনে তাকিয়ে আছে, মুখে কোনো চিন্তা নেই, যেন এমন কিছুই হয় নাই। জাঙ্কুকের জন্য এগুলো দুধ ভাত। খুব গভীর মনোযোগ দিয়ে আছেন। জাঙ্কুক কি বলবে এটা শোনায় যেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন। তে বাবার থেকে চোখ ফিরিয়ে আবারও টিভির দিকে চোখ রাখলো। মাথায় হাজারো কথার চুলে ঘুরছে তার। জাঙ্কুক বিচক্ষণ, বুদ্ধিমান। এমন কত টক শোতে তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করলেও সে দারুণভাবে সব হ্যান্ডেল করেছে। তের বুক দুরুদুরু করছে। আপনি হাত দিয়ে থামিয়ে দিলে তো হবে না এমপি সাহেব, সত্য কখনোই আড়াল থাকে না। হাসালেন আপনারা। আজকালকার সাংবাদিকেরা নিউজ খুঁজে পায় না, নিজেদের চ্যানেলের টিআরপি ব্যবসা বাড়াতে বড় বড় ব্যক্তিদের পান থেকে চুন খসলে সেটাকে ক থেকে কলিকাতা করে নিউজ ছড়িয়ে বেড়ান। আমার বেলায় ব্যতিক্রম হবে কি করে? আবার সত্য কখনো আড়ালে থাকে না, এরকমের জ্ঞান দিচ্ছেন। ভাষ্যকারের মুখ থতমত। বোঝা মুশকিল সে কি অপমান বোধ করেছে কিনা। হয়তো করেছে, তবুও মুখে একটা হাসি নিয়ে জাঙ্কুকে তাড়া দিতে লাগলো। বলল, এমপি সাহেব এসব কথা বলে মেন টপিক এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আমরা কিন্তু দমে থাকবার পাত্র নই। হাসালেন আপনি। এখানে যে আমাকে আপনার রাজনৈতিক রংমহলের জন্য ইনভাইট করেননি তা আমি জানি। যাই হোক, এমনি এমনি তো আর এই বয়সে এমপি হয় নাই। এই টপিকটাকে ভাইরাসের মতো নির্দুনিয়ে ছাড়িয়েছেন, কত রঙের হেডলাইন প্রকাশ করেছেন। জনগণ তো উত্তেজিত হবেই। আজকে টপিকসে কাজে উঠবে না সেটা কি করে হয়? তা মেন টপিক এড়িয়ে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। তা আপনাকে কয়েকটা প্রশ্ন আমিও করি, এর মধ্যে উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, আপনি ভাষ্যকর, আমি এমপি, কেউ অফিসের বস, কেউ হয়তো মালিক, তাই না? তাই খেতাব কি 24/7 ঘন্টায় পিঠে বহাল করে চলেন, নাকি সাধারণ জীবনযাপন করেন? কি করেন না? অবশ্যই করি, কিন্তু আরে দাঁড়ান, কথা শেষ করতে দেন। আমি এমপি খেতাব ছেড়ে সাধারণ জীবনযাপন করি। আমারও নিজস্ব পার্সোনাল জীবন আছে। বড্ড সংশয়ী টাইপের মানুষ আমি। পার্সোনাল জীবন আর রাজনৈতিক জীবন একত্র করা আমার পছন্দ নয়। এখন প্রশ্ন হচ্ছে, আমার কাজের সাথে পার্সোনাল জীবন কেন যুক্ত করছেন? ভিডিওতে নারীটিকে বারবার বলেই যাচ্ছেন। আপনাদের ভাব নমুনা দেখে মনে হচ্ছে এমপি হলে সারা জীবন একলাই থাকতে হয়, বিয়ে শাদী বাদ দিয়ে বৈরাগী ভব্য ঘুরে জীবন নির্বাহ করতে হয়। তা বলে নাই, কিন্তু রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় আপনার হাতে রক্ত। জাঙ্কুক এবার একটু রেগে গেল। গভীর করেই বলল, রেস্টুরেন্টের মালিক সহ স্টাফরা বলেছে জাঙ্কুক রেস্টুরেন্টে খুন করে এসেছে, নাকি এটা বলেছে জিয়ন জাঙ্কুক মেয়েদের সাথে অবৈধ কিছু করার সময় ধরা পড়েছে? না না, এগুলো কি বলছেন? আপনি রেগে যাচ্ছেন কেন? জাঙ্কুক নিজের কথা বলল। এটা নিয়ে প্রশ্ন পাল্টা প্রশ্ন উত্তরের খেলা চললো। তারপর মিনিট 5 ভাষ্যকর আর জাঙ্কুকের কথোপকথন চললো, তবে ভিন্ন টপিকে। ভাষ্যকরের মুখ দেখে হাসি পাচ্ছে তের, কারণ বেচারা ভালোই রপ্ত হয়েছে। জার্নালিজম পেশাটা বড্ড বেশি প্রিয় তের। তেও সাংবাদিক হতে চায়, দেশ বিদেশের ভালো ভালো নিউজ জনগণের কাছে ছড়িয়ে দিতে চায়। বাবার দিকে তাকালোতে, যেন মহাযুদ্ধ শেষে সে বিজয়ী হয়েছে। মুখে হাসি ফুটে উঠেছে। বলল, এই না হলো আমাদের বংশের ছেলে জিয়ন জাঙ্কুক বলে কথা, যার এক দেড় ঢেউতেই সবকিছু লন্ডভন্ড। বলে উচ্চস্বরে হেসে উঠলেন সুবিন। কিছুটা স্বস্তি নিঃশ্বাস ছাড়ল তে। নিজের বাবার আনন্দ দেখে ভালো লাগলো তার। তার এখন জাঙ্কুকের উপর অনেক গর্ব হচ্ছে। তার নিজেরও যে কত বড় বিপদ থেকে উদ্ধার পেয়েছে সেটা আল্লাহ ভালো জানেন। এখানে এসেছিল কেন? এত কিছুর মাঝে তে সব ভুলে গেছে। হঠাৎ করে মনে পড়লো বাবাকে তার কিছু বলার ছিল। তে মনে মনে ভাবলো এখনই বাবার আনন্দের মুহূর্তে তাকে বলতে হবে। আদুরে গলায় তার বাবাকে ডাকলো তে। সুবিন তের দিকে মনোযোগ দিল। তা দেখে তে বলল, বাবা, ও বাবা, তোমাকে আমার কিছু বলার আছে। সময় তো পাই না তোমার সাথে কথা বলার। বলে ফেলো, আমি শুনছি। বাবা, এখানে আমার পড়াশোনা হচ্ছে না, সামনে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। আমার খুব ইচ্ছে যেন ঢাকা
বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগটা দেশের সবচেয়ে সেরা স্থান রয়েছে। জাঙ্কুক ভাই তো দেশের বাইরে পড়তে যেতে দিবে না, তোমরা রাজি হলে না, তাই আমি চাচ্ছিলাম নানু বাড়ি ফিরে যেতে। এখানে তোর কি সমস্যা? তাছাড়া এমন তো নয় তো নানু বাড়ি অন্য শহরে, বরং আমাদের বাড়ি থেকে যেতে গাড়ি করে 20 থেকে 30 মিনিট লাগে। তাহলে তাছাড়া জাঙ্কুক বাবা, আমি আর জিমিন একসাথে পড়ি, ওখান থেকে কোচিং সহ প্রাইভেট পড়ার সুযোগ ভালো। তুমি তো জানো আমাদের রংমহলে বাইরের মানুষ এলাও না। তাহলে সারাক্ষণ জাঙ্কুক জাঙ্কুক করো কেন? আমার জীবন আমাকে বুঝে নিতে দাও, না হয় সব নিয়মের বাইরে আমি অন্য রাস্তা খুঁজবো। জিমিন তের মামাতো বোন, জাঙ্কুক তোর জীবনের বড় একটা অংশ জুড়ে রয়েছে, সে তুই না চাইতেও নিয়েছিলি, আমরা দিই নাই। এখন এটাকে মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। বাবা হয় এটুকু বলতে পারি, জাঙ্কুকে বুঝিয়ে বলতে পারি যেন তোকে আরেকটু সময় দেয়। তোমরা কেন বুঝছো না? তখন আমি মাত্র 14 বছরের ছিলাম, এই 4 বছরে এই জিনিসটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। জাঙ্কুক ভাইয়া আমার থেকেও বেটার কাউকে ডিজার্ভ করে। জাঙ্কুক ভাই তুমি ডিভোর্স? সুবিন গর্জে উঠলেন, এটা বলছো আমার সামনে? দ্বিতীয়বার আর কখনোই মুখ দিয়ে বের করবে না। তুমি 14 বছরের কারো বউ হয়েছো। আমাদের ইসলামে মেয়ে সাবালক হলেই বিয়ে দেওয়ার নিয়ম রয়েছে, তাই দ্বিতীয়বার এই কথা বলবে না। কাল জাঙ্কুকে বুঝিয়ে বলবা কেন নানু বাড়ি ফিরে যেতে চাচ্ছ। অ্যাডমিশন শেষে চান্স পাও আর না পাও এই বাড়িতে ফিরে আসবে। যাও এখন রুমে যাও। মনটা খারাপ হয়ে গেল তের। কি করবে সে? নিজের বাবা মাকে বুঝাতে পারছে না। এ কেমন বাবা মা, তারা সন্তান কি চাই বুঝে না? একটা ভুল হয়েছে সেটা তো কেউ জানে না, এখন সেটাই জীবনের অংশ বানানোর জন্য সবাই উঠে পড়ে লেগেছে। চোখের পানি মুছতে মুছতে দ্রুত রুম থেকে চলে গেল তে। নিজের রুমে এসেই দরজা বন্ধ করে দিয়ে ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে নিচে দাঁড়িয়ে রইল। অন্যদিকে তের মা দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছুই শুনছিল। বাবা মেয়ের মাঝে আসতে চায় নাই, তে তার মাকে দেখে নাই ঠিকই, কিন্তু তে কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে গেছে। এর জন্য মায়ের বুক ধক করে উঠেছে। রুমে ঢুকে নিজের স্বামীর পাশে বসলো। সুবিন চোখ বুজে বেডের সাথে হেলান দিয়ে শুয়ে আছে। স্ত্রীর উপস্থিতি বুঝতে পেরে চোখ দুটো খুলে বলল, কি করে ওকে বুঝাবো? মেয়েদের জীবনে পুরুষ একবারই আসে, আমরা তোকে ওদের জোর করে বিয়ে দিই নাই, ওরাই করেছে, হয়তো বাধ্য হয়ে করেছে, কিন্তু করেছে তো, এখন এটি ওকে মেনে নিতেই হবে। এছাড়া তুমিও তো জানো জাঙ্কুক তের জন্য সব দিক থেকে পারফেক্ট, আমি ওকে বুঝাতে ব্যর্থ হয়ে গেছি। তের মা কি করব? তের মা স্বামীকে সান্ত্বনা দিতে থাকলো যেন সব ঠিকঠাক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে তের মা? তোমার মেয়ে আজ অনেক বড় কথা বলে ফেলেছে, ডিভোর্স। জাঙ্কুক এটা কি মেনে নেবে? 4 বছর দূরে রেখেছে, তাও কত রয়েস হয়ে, বড় ভাইয়ের আদেশে, এখনো হয় আরো 6 মাস, 1 বছর মানবে, কিন্তু জাঙ্কুক থেকে কখনোই ছাড় দিবে না, কখনোই না। জাঙ্কুক আমার বাবার থেকেও রাগী, এই কথাটা শুনলেই সবকিছু লন্ডভন্ড করে ফেলবে। স্বামী স্ত্রীর মাঝে এমন আরো কথা চলতে থাকলো। তে পানি নিচে দাঁড়িয়ে আছে আধা ঘন্টার উপরে, খুব শীত করছে, তবুও মনে জেদ চেপে আরো 10-15 মিনিট দাঁড়িয়ে রইল সে। আস্তে আস্তে বাইরে বের হয়ে এসে জামা কাপড় চেঞ্জ করে নিল। শীতে শরীর ঠান্ডা হয়ে গেছে, যাকে বলে হিম শীত করা ঠান্ডা শীত। পূর্ণ জ্যোৎস্নার আলো রুম আলোকিত হয়ে আছে। তে একটা কাঁথা গায়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়লো। অনেকক্ষণ পানিতে ছিল, তাই মিনিট 10-এর মধ্যেই ঘুমের দেশে তলিয়ে গেল। মধ্যরাতে কেউ তের উপর গরম নিঃশ্বাস ফেলছে। তে যেন ঘুমের মধ্যেও কারো শরীরের কড়া পারফিউমের ঘ্রাণ পাচ্ছে, কিন্তু পারফিউমের ঘ্রাণটা পরিচিত নাকি অপরিচিত এটা তার মস্তিষ্ক ধারণ করতে ব্যর্থ। খুব করে চোখ মেলতে চেয়েও চোখ মেলতে পারছে না, যেন এখন চোখ মেলা নিষেধ, শুধুই উপলব্ধি করার পারমিশন আছে। নিজের সাথে এক প্রকার যুদ্ধ করছে, যেন তাকে চোখ মেলে তাকাতে হবে, কিন্তু সর্বশেষে ব্যর্থ হয়ে গভীর নিদ্রায় তলিয়ে গেল। একজোড়া চোখ তের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, যেন প্রিয়সীকে দেখার আগ্রহ কমছেই না। কত অপেক্ষা, কত কষ্ট, এই রংমহলে সকল সুরক্ষা ভেঙে প্রিয়সীকে দেখতে এসেছে। ইস, সাতসাগতার মধ্যে পাড়ি দেওয়াও মনে হয় এর থেকে খুব সহজ। হাতটা বাড়িয়ে দিল, একটু স্পর্শ, একটু তৃষ্ণা মিটার অদ্ভুত আকাঙ্ক্ষা, কিন্তু মুহূর্তেই হাতটি গুটিয়ে নিল। না, প্রিয়সীকে স্পর্শ করলো না। স্পর্শ করা যাবে না তা নয়, হারামভাবে স্পর্শ করবে না। সে চায় না তার নামবিহীন সম্পর্কের মাঝে প্রিয়সীর প্রতি ভালোবাসার অপমান হোক, প্রিয়সী কলঙ্কিত হোক। হাতটি বুকের বাপাশে রেখে বলল, ইস কি যন্ত্রণা, এই যন্ত্রণার মুক্তি নেই, মুক্তি নেই। মুচকে হেসে গুনগুনে একটা গান ধরলো, কিন্তু এলোমেলো ভাবে মিলিয়ে গেল। পকেট থেকে একটা চিরকুট বের করে প্রিয়সীর বিছানার পাশে টেবিলটিতে রাখলো। কতগুলো কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি চিরকুটের উপর ছড়িয়ে রাখলো। চুপচাপ স্থানটি ত্যাগ করলো। রোজবেলার মতো আজও ফজরের আজানে ঘুম ভেঙে গেল তের, আর মোড়া ভেঙে উঠে পড়লো। ফ্রেশ হয়ে উজু করে নামাজ আদায় করে নিল। পাখির কিচিরমিচির আওয়াজ আজ বড্ড ভালো লাগছে তের কাছে। বারান্দায় গিয়ে দাঁড়ালো, চারপাশে লাল রঙের ছড়াছড়ি। একদিকে মন খুশিতে ভরে উঠলেও অন্যদিকে আফসোসও হলো তের। 2 দিন এমনই বিজিতে গেল যে তে একটুকু সময় পায়নি গাছগুলোর প্রতি খেয়াল করার। কৃষ্ণচূড়া গাছগুলোতে ফুল ফুটেছে, সেই ফুলই ঝরে পড়েছে ঘাসের উপর। পাখিদের আনাগোনা বেড়েছে রংমহলের বাগানে। হঠাৎই শোষো করে 3টি গাড়ি তাদের রংমহলে ঢুকলো। গাড়িগুলো তার চিরচেনা, জাঙ্কুকের গাড়ি। একটু চোখে
দেখে ভালো করে নিচে তাকালো তে। গাড়ি থেকে জাঙ্কুক নামছে। সারা রাত বাইরে ছিল সে। ইদানিং রাজনৈতিক রংমহল খুবই গরম। জাঙ্কুকের মতো শক্তপোক্ত মানুষ এই কাজের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। বেচারা, কে বলেছিল রাজনৈতিক রংমহলে আবদ্ধ হতে? দুই হাত দিয়ে মুখ চেপে ধরে হাসলো তে। তেও পাগল, উত্তর তো তার জানা। তেদের দাদু মশাই বলেছিলেন। মৃত্যুর আগে জাঙ্কুকে ডেকে তিনি গম্ভীর গলায় বলেছিলেন, জাঙ্কুক, বংশের নাম যেন রাজনৈতিক রংমহল থেকে না হারায়। এটা আমার শেষ ইচ্ছা বলতে পারো, আবার আদর্শ ভাবতে পারো। নিশ্চয় ভাবছো তোমাকে কেন বলছি। জাঙ্কুক মাই ডিয়ার, তুমি এই বংশের উত্তম চয়েস এই রংমহলে টিকে থাকার জন্য। হাসি উড়ে গেল তের। জাঙ্কুক তার দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। সারা রাতের ক্লান্তির ছাপ সুস্পষ্ট বোঝা যাচ্ছে। হয়তো রাতে ঘুমায়নি। আচ্ছা, তে তার চেহারা দেখে এত সহজে সবকিছু অনুমান করতে পারলো। এটা কি যে কেউ করতে পারতো? তবে এই প্রথম জাঙ্কুকের প্রতি তের খুব মায়া হলো। কলেজা ছটফট করলো। হৃদয়ের বাঁ পাশে ধক করে নাড়া দিয়ে উঠলো। শক্তপোক্ত মানুষটির চেহারা থেকে শুরু করে শরীর সহ নিঃশ্বাস পর্যন্ত বলে দিচ্ছে সে বড্ড ক্লান্ত, বড্ড বেশি ক্লান্ত। জাঙ্কুকের চোখের দিকে চোখ পড়তেই জাঙ্কুক থেকে চোখের ইশারায় রুমের ভিতরে যেতে বলল। তেও বাধ্যমের মতো চুপচাপ ভিতরে চলে গেল। বিছানায় বসতেই চোখ গেল বেডের কোণায় ছোট্ট টেবিলটার উপর। একটা চিরকুটের মতো দেখতে, কাগজের উপর একগুচ্ছ কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি। মস্তিষ্কে প্রশ্ন করলো, গেল রাতে তো আমি টেবিলের উপর কিছু রাখি নাই। রুম বন্ধ ছিল, এখনো বন্ধ অবস্থায় আছে। তাছাড়া সচরাচর আমার রুমেও কেউ আসে না। এই পাপড়িগুলো তো খুব সতেজ, যেন কয়েক ঘন্টা আগের। তাহলে পাপড়িগুলো নাড়তে নাড়তেই ভাবেতে হঠাৎ রাতের ঘটনাটি মস্তিষ্কে নিউরনের ধাক্কা খেল তে। যে অনুভব করেছিল কেউ এসেছিল তার রুমে, কড়া পারফিউমের ঘ্রাণ পেয়েছিল, নিঃশ্বাসের অদৃশ্য প্রতিধ্বনি সে অনুভব করেছিল। তাহলে কি কেউ এসেছিল নাকি মনের ভুল? কিন্তু এগুলো চিরকুটটা হাতে নিল তে। হাত কাঁপছে তার। এই রোগটি তার নতুন নয়। কোনো কিছু নিয়ে একটু উত্তেজিত হয়ে পড়তেই তের হাত কাঁপতে থাকে। চিরকুটটা সে কাঁপা কাঁপা হাতেই খুললো। খুলতেই চিরকুটের লেখা, শোনো বেলা, আমি সময়টা আবারও পেয়ে গেছি। তোমাকে না দেখার বিরহ আমাকে সূক্ষ্ম সূত্রে ধরে তোমার দিকে বারবার টেনে আনে প্রিয়সী। শোনো বেলা, রাগ করো না, বরং একটু দয়া নাহি করো, যেন খুব শীঘ্রই তোমার সামনাসামনি হতে পারি। উৎসর্গ আমার প্রিয়সীকে। প্রিয় কৃষ্ণচূড়াকে কত নামেই না ডাকে। কেউ কৃষ্ণচূড়া, কেউ রাধাচূড়া, কেউ কনকচূড়া, কেউ তো গুলমোহরও বলে থাকে। কৃষ্ণচূড়ার মতো আমিও না হয় তোমায় কৃষ্ণকায়া বলে সম্মোহন করি। কোনো এক সাজ বিকেলে হঠাৎ করে না হয় উকি দিও আমার মন বাগানে। তুমি ময় অসুখ বেঁধেছে বাসা, তুমি হিনা শব্দ আশা। লেখাটা পড়ে স্থির হয়ে রইল তে। প্রথম যখন চিরকুট পেয়েছিল ওটাকে তে তার ভুল ভেবে উড়িয়ে দিয়েছিল, কারণ চিরকুটের মালিককে সে সত্যিই চেনে না। আর সে সেদিন ভেবেছিল ছোট ছেলেটি হয়তো ভুল করে থেকে এই চিরকুটটা দিয়েছিল। কিন্তু আজকের এই চিরকুট, কেউ তের রুমে এসেছিল। হ্যাঁ, সত্যি এসেছিল। এত বড় স্পর্ধা, সাহস যা থেকে কিছুটা মুগ্ধ করলো। পরক্ষণে ভাবলো, কিন্তু সে করবে কি? এই মহলে প্রবেশ করা তো এত সহজ নয়। চারিদিকে কড়া নিরাপত্তা। তাছাড়া একজন এমপির বাড়িতে এত সাহস, এত বুকের পাটা। কে সে? ব্যক্তিটি কে? তেমন কি করবে? দেখি জানাবে কাউকে, বাবাকে, চাচাকে, নাকি জাঙ্কুককে? তাই ভেবে যাচ্ছে তে। তের চিন্তা যেন থামার নামগন্ধ পেল না, বরং আরো বাড়তেই লাগলো। তে এখনো ফ্রিজ হয়ে বসে আছে। গভীর চিন্তাধারায় মগ্ন সে। ভাবছে, গভীরভাবে ভাবছে এগুলো। তের জানা নেই কতক্ষণ ভেবে বসেছিল সে। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়তেই চমকে উঠলো সে। ভাগ্যিস দরজাটা ভেতর থেকে বন্ধ। তে চিরকুটটা ছোট্ট টেবিলটা ডয়ারে রেখে দিল। একটু নিজেকে স্বাভাবিক করে নিল। দরজাটা খুলতেই দেখে কাজের মেয়ে জিসু হাসি মুখে দাঁড়িয়ে আছে। তের দেখা চমৎকার একটি মেয়ে। যত সুখ দুঃখ যাই হোক না কেন, মেয়েটি সরল মন, মুখে সারাক্ষণ ফুটে থাকে চমৎকার একটি হাসি। এই হাসিতে সে যে কোনো মানুষের মন কাটতে সক্ষম। মেজবাবু তোমায় ডাকছে তে, খাবার খেতে চলো। তের মা ইয়ঞ্জনকে জিসু মেজবাবু বলে ডাকে। তুমি যাও জিসু, আমি আসছি। মেয়েটি বয়স 3-4 ছোট তের। বয়স 13 অথবা 14 হবে। লাফিয়ে লাফিয়ে চলে গেল সে। ওকে দেখে তের নিজের শৈশবে কাটানো সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল।